21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান বাবু সহ সব আসামি হাইকোর্টে খালাস, বিচারিক আদালতের রায় বাতিল। কোন সাক্ষী কখনোই জনাব তারেক রহমান সাহেবের নাম বলেননি। সবকিছু নিয়ে মহামান্য আদালত জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য সকল আসামিদেরকে বেকসুর খালাস করেছে। 21শে আগস্ট গ্রেনেড হামলাটাকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করার তাদের হীনচরণ। হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলছে বিএনপি। প্রতিপক্ষ দমনে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রযন্ত্র ব্যবহারের অভিযোগ। 53 বছর অবহেলিত মুক্তিযুদ্ধের চেতনা, জনমানুষের মুক্তি লড়াইকে রাজনৈতিক যুদ্ধে তকমা দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। ক্ষমতায় স্থায়ী করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটায় আওয়ামী লীগ। খুলনায় জামায়াত আমির নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার তাগিদ। সরকারি চাকুরিদের রাজনৈতিক বক্তব্য নয়, জনপ্রশাসনের কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করবে কমিশন, সংবিধানের সংশ্লিষ্ট বিধান। যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী ব্যবসায়ীদের বিপুল সম্পত্তির সন্ধান, আবাসন খাতে বিনিয়োগ 40 কোটি পাউন্ড, গার্ডিয়ানের প্রতিবেদন। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে বিবেচনায় থাকবেন সাকিব, জানান বিসিবি সভাপতি। বিপিএল এর খেলায় নিয়ে আশাবাদ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে বিচারিক আদালতের রায়ও বাতিল করেছেন হাইকোর্ট। আইনজীবীরা বলছেন, বিগত সরকার প্রতিশোধ পরায়ণ হয়ে এ হামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। মামলায় রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আসামি পক্ষের স্বজনেরা। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। 2 দশক আগে 21শে আগস্ট গ্রেনেড হামলা দেয়াল হয়ে দাঁড়ায় বিএনপি আওয়ামী লীগের রাজনীতিতে। ঘটনার পর বিএনপি ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের তদন্তে জঙ্গিদের সম্পৃক্ততা মিললেও 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তদন্ত শুরু করে। জঙ্গি নেতা মুফতি হান্নানকে রিমান্ডে রেখে স্বীকারোক্তি আদায় করে। তার স্বীকারোক্তির ভিত্তিতেই বিএনপি নেতা তারেক রহমান, লুৎফুজ্জামান বাবু সহ 29 জনকে অভিযুক্ত করা হয়। বিচার শেষে 19 জনকে মৃত্যুদণ্ড আর 19 জনকে কারাদণ্ডের রায় দেয় আদালত। রোববার রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি হয় উচ্চ আদালতে। উচ্চ আদালত সব আসামিকেই খালাস দেন। রায়ে বলা হয়, মুফতি হান্নানের দ্বিতীয়বার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়, অধিকতর চার্জশিট আমলে নেয়া সব প্রক্রিয়া ছিল অবৈধ। হত্যায় ও ষড়যন্ত্রে ছিল না আসামিদের সরাসরি সম্পৃক্ততা। এবং সেটার যদি করবোরেটিভ অন্য কোনো এভিডেন্স না থাকে, তাহলে এটার উপর ভিত্তি করে কোনো আসামিকে সাজা দেওয়া যায় না। ইভেন যে আসামি কনফেশন করেছে উনি যদি বেঁচে থাকতো, ওনার বেলাও এটা প্রযোজ্য হতো না। মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন, উপমহাদেশের ইতিহাসে 400 বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় কনফেশন হয় কিনা, হলে এর উপর কোনো সাজা হয়েছে কিনা। আমরা আদালতে দেখিয়েছিলাম যে এই ভারতীয় উপমহাদেশে বিগত 400 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় নাই। এই মামলার রায়ে সন্তুষ্ট আসামি পক্ষের স্বজনরা। রায়ের মাধ্যমে প্রকৃত ন্যায় বিচার নিশ্চিত হয়েছে বলে জানান তারা। আমার পরিবার ন্যায় বিচার পেয়েছে। আমার ভাই দীর্ঘ 17 বছর ধরে একটি মিথ্যা মামলায়, এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিদেশে অবস্থান করায় সাজার বিরুদ্ধে আপিল করতে পারেননি তিনি। উচ্চ আদালত বলেছেন, আপিল না করা ব্যক্তিরা ও আসামিরাও পাবেন সুবিধা। বিএনপির আইনজীবীরা বলছেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই তারেক রহমানকে জড়ানো হয় এই মামলায়। এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ এবং তারা এটাকে ব্যবহার করেছে অস্ত্র। এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলাটাকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করার তাদের হীনচরণ। It's a political sabotage against Mr. Tarek Rahman and BNP because Sheikh Hasina ওয়াজের যখন 161 দেন, সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে
রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। 2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও নিহত হন 24 জন। সেদিনের সেই ঘটনায় আহত হয় আওয়ামী লীগের 3 শতাধিক নেতাকর্মী। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে রিভিউ শুনানি 19 জানুয়ারি। বিএনপি ও জামায়াতের 1 মাস সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত এর সিদ্ধান্ত নেন। রোববার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ শুনানির এই দিন ধার্য করেন। এর আগে সকালে বিএনপির পক্ষে আইনজীবী জয়নুল আবেদিন 1 মাস সময় আবেদন করেন। এ সময় জামায়াতও এই বিষয়ে আদালতে আবেদন করেন। আপিল বিভাগ বলেন, এই মামলার সঙ্গে পঞ্চদশ সংশোধনীর মামলার কোনো সম্পর্ক আছে কিনা। এ সময় আপিল বিভাগ আরও জানান, 19 জানুয়ারি পরবর্তী শুনানি হবে। ওই দিন সময় চাইলেও আরও দেয়া হবে না। এর আগে 23 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ক্রয়াদেশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী রিভিউ আবেদন দায়ের করে এবং 16 অক্টোবর রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে মন্তব্য করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, স্বৈরাচারের পতন হজম করতে পারেনি তারা। আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে দখল করে 7 সিস্টার্সের মতো একটি অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারত সরকার মনে করে বাংলাদেশকে 8ম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের 7 সিস্টার নিরাপদ থাকবে। ভারতের কতিপয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট গল্প প্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলেছে। ভারতীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী ও হাসিনার যৌথ ইন্ধনে ভারতীয় কিছু উগ্র হিন্দুত্ববাদী গণমাধ্যম এমন অপকর্মে লিপ্ত রয়েছে। যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। সংস্কারে জনসম্পৃক্ততা থাকতে হবে, গণতান্ত্রিক হতে হবে, অন্যথায় তার টেকসই হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সিপিডির সংলাপে তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য সময় প্রয়োজন। এ নিয়ে তড়িঘড়ি করা ঠিক হবে না। পাবলিক রিজনিং এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের যদি সেই পলিসি ফ্রেমিং বলেন, আমাদের রাজনৈতিক উদ্দেশ্য, আদর্শ, দর্শন, চিন্তা সবকিছুর একটা পরিবর্তনশীল বিশ্বে যে এটার সাথে আমরা চলতে পারি, সেটার জন্য আমার মনে হয় সিপিডির কাজটা ভালো ছিল। রিফর্ম করে আমরা সামনের দিকে এগোতে হবে এবং রিফর্ম ইজ এন অনগোয়িং প্রসেস। আমরা আবার রিফর্ম নিয়ে এমন কিছু অনেকের চিন্তা যে কি আমরা আজকে বসে কয়জন মিলে আমরা আজকে এতগুলো সব রিফর্ম করে দেবো and Bangladesh is set for next 50 years, 100 years, but I don't agree with that. Reform is an ongoing thing, এটা প্রসেস চলতেই থাকবে। শুরু হলো মহান বিজয়ের মাস। 30 লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে বিজয় এলেও 53 বছরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি বলে মনে করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তার দাবি, ইতিহাস বিকৃত করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একটি রাজনৈতিক যুদ্ধ হিসেবে দেখানোর চেষ্টা করলেও তা ছিল সাধারণ মানুষের যুদ্ধ। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে 71-এর চেতনা বাস্তবায়নের নতুন সুযোগ এসেছে বলে মনে করেন হাফিজ উদ্দিন। সাইফুল রিপনের প্রতিবেদন।
দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও এখনো গণতন্ত্রহীনতা, দুর্নীতি, লুটপাট, আধিপত্যবাদের মতো নানা চড়াই উতরাই মোকাবেলা করে এগিয়ে চলেছে দেশ। 53 বছর পেরিয়ে গেলেও আজও কেন মুক্তিযুদ্ধের চেতনায় সামাজিক ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদার দেশ গঠন করা সম্ভব হলো না? এমনটি প্রশ্ন ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদের কাছে। 16 ডিসেম্বরের পর দেখা গেল যে দলটি রাষ্ট্র ক্ষমতায় জাঁকিয়ে বসেছে তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেনি। তারা নিজের দলকেই অগ্রাধিকার দিয়ে দেশবাসীকে পেছনে ঠেলে দিয়েছে। এসেছে দেশে দুর্ভিক্ষ, অপশাসন এবং সবশেষে গণতন্ত্রকেই বিদায় করা হয়েছে 1975 সালের জানুয়ারি মাসে। মুক্তিযুদ্ধের পরপরই ক্ষমতায় আসা আওয়ামী লীগের দুর্নীতি, অপশাসন আর ইতিহাস বিকৃতির পরিক্রমায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পথ আরও রুদ্ধ হয়েছে বলেও মনে করেন এই মুক্তিযোদ্ধা। 25শে মার্চের পর আওয়ামী লীগের ভূমিকা ছিল অত্যন্ত গৌণ। আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম, আমরা সৈনিকেরা অনুরোধ করেছিলাম একটি সরকার গঠন করে বিশ্ববাসীর কাছ থেকে আমাদের সেই স্বাধীনতা ঘোষণার স্বীকৃতি আদায়ের জন্যে। আমাদের কথা অনুধাবন করে তারা একটা সরকার গঠন করেছেন, বাস এই পর্যন্ত। তারপর থেকে জীবন বিপন্ন করে যুদ্ধ করেছে সাধারণ মানুষ। বিশেষ করে এই মুক্তিবাহিনী গঠন করেছি আমরা, যারা পাক সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে মুক্তিবাহিনী গঠন করেছি। সুতরাং এটিকে রাজনৈতিক যুদ্ধ বলে চালিয়ে দেওয়া যে প্রচেষ্টা, এটি আওয়ামী লীগের দীর্ঘদিনের অপকৌশলেরই একটি অংশ এবং এটি জনগণ কখনো গ্রহণ করে নাই। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার সুযোগ হয়েছে বলেও মনে করেন বিএনপির এই নীতি নির্ধারক। এখন শুরু হয়েছে এক নতুন অধ্যায়। আমরা আশা করব যে 1971 সালে যেই চেতনাকে ধারণ করে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, বহু মানুষ জীবন দিয়েছে, অবশেষে আবার সেই চেতনাকে বাস্তবায়ন করার জন্য সুযোগ এসেছে। আশা করি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে, মুক্তিযুদ্ধের যে লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এটি আবার প্রতিষ্ঠিত হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগ বিগত 15 বছরে দেশে হত্যা, গুম ও নির্যাতন চালিয়ে দেশটাকে কারাগারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে খুলনায় ইস্টার্ন জুট মিল শ্রমিক ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় তিনি জানান, ক্ষমতায় স্থায়ী করতে প্রথমে নির্দয়ভাবে পিলখানা হত্যাকাণ্ড চালায় আওয়ামী লীগ। এরপর পরিকল্পনা করে জামায়াত নেতাদের ফাঁসি দেয়া হয় বলেও দাবি করেন তিনি। পরে 5 আগস্ট কারা তাদের দেশ থেকে পালাতে কারা সাহায্য করেছে তা দেশের মানুষ জানতে চায় বলে মন্তব্য করেন এ জামায়াতে আমির। খুলনায় কর্মী সম্মেলনের সমাবেশ শেষে নড়াইল শহরতলির মালিবাগে জেলা জামায়াতের আয়োজনে এক পথসভায় যোগ দেন ডক্টর শফিকুর রহমান। সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল, তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল, লাশগুলা নির্মমভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল। কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল। কারা এই নেপথ্যে, এই খুনের নেপথ্যের নায়ক, কারা ষড়যন্ত্রকারী, কারা সিদ্ধান্তকারী, কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী, আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি। কেন? কারণ যারা ক্ষমতায় ছিল তারাই প্রকৃত খুনি ছিল। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেছে গবেষণা সংস্থা সিপিডি। ভবিষ্যতেও দেশের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিপিডি 30তম বার্ষিকীতে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দেশের গবেষণা সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। জানান, সিপিডি তথ্য ভিত্তিক গবেষণা কাজে লেগেছে সাম্প্রতিক জুলাই বিপ্লবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর 30 বছর পূর্তিতে আমি অত্যন্ত আনন্দিত।
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সিবিডি সবসময় সচেষ্ট থেকেছে। সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মনন সৃষ্টিতে সিবিডির গবেষণা ও জনসচেতনামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে। এই কারণে এই প্রতিষ্ঠানটি সবসময় আমার কাছে বিশেষ তাৎপর্য বহন করে। অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে প্রাথমিক জয়লাভ করেছে ছাত্র জনতা। যদিও ভারতীয় হেজিমনি এখনও চলমান আছে। ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কুৎসা রটনা করছে, এমনটাই বললেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে আমার দেশ পত্রিকার স্থায়ী কার্যালয়ের সামনে ইনকিলাব মঞ্চ ঘোষিত শহীদ সপ্তাহ উপলক্ষে জুলাই গ্রাফিতি ও পুনর্লিখন কর্মসূচি বিপ্লবের বর্ণ আঁকি উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি জুলাই বিপ্লব শহীদ দেয়াল উদ্বোধন করেন। জানান, বাংলাদেশের মিডিয়ায় সোচ্চার হওয়া উচিত ভারতীয় হেজিমনির বিরুদ্ধে। এ সময় হাসিনার ফ্যাসিবাদ যেন কখনো এদেশে ফিরে আসতে না পারে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এতে অংশ নেন নাট্য নির্মাতা মাহবুবুর রশিদ বান্না ও অভিনেতা আসাদুজ্জামান আসাদ সহ ইনকিলাব মঞ্চের সদস্যরা। আমাদের তরুণ ছাত্র জনতা তাদের বুকের রক্ত দিয়ে অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে এই ফ্যাসিবাদকে নির্মূল করেছে বাংলাদেশ থেকে এবং ভারতীয় হেজেমনির বিরুদ্ধে তারা যুদ্ধে জয়লাভ করেছে। ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে এবং সেই প্রচারণার একটি উদ্দেশ্য হচ্ছে, প্রধান উদ্দেশ্য, যে বাংলাদেশ যাতে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তারা বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্য হিসেবে দেখতে অভ্যস্ত মানসিকতার দিক দিয়ে, এবং দেখতে পাচ্ছি আমরা ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কুৎসা রটনা করা হচ্ছে। জনপ্রশাসনে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করবে কমিশন, জানালেন জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মুঈদ চৌধুরী। জানান, কর্মকর্তাদের মাঝে রাজনৈতিক আবহ রুখতে দেয়া হবে পদক্ষেপ। আর এর সাথে সংবিধানের সংশ্লিষ্ট বিধানও সংস্কারের সুপারিশ করার কথাও জানান তিনি। এ সময় জনপ্রশাসনের সিনিয়র সচিব মুখলেসুর রহমান জানান, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের ক্যাডার শব্দ তুলে দিয়ে সংশ্লিষ্ট যে দফতরে কাজ করবেন সেই দফতরের নাম যুক্ত হবে, এমন প্রস্তাবনা দেয়া হচ্ছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের 12তম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। আমরা তিনটা গ্রুপ করে আমাদের কাজটা ভাগ করেছি। তিনটা গ্রুপে এটা করা হচ্ছে। আমাদের কমিশনে আমরা একটা কাজ করেছি, সেটা হলো যে আমরা ঢাকার বাইরে সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি। এটা অন্যরা করেন নাই, কারণ তাদেরটা দরকার নেই, কিন্তু আমরা যেহেতু জনপ্রশাসন নিয়ে কাজ করব সেই জন্য আমরা এটা করেছি। যেমন আমি, ডক্টর মখলেস, মেহেদি, আমাদের ডক্টর মিতু, আমরা রাজশাহীতে গিয়েছিলাম। তো রাজশাহীতে আমরা রাজশাহী শহরে, বিভাগীয় শহরে সরকারি এবং আধা সরকারি বেসরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনা করেছি। তারপরে আলাদা আমরা পাবলিক হিয়ারিং করেছি। আমাদের উদ্দেশ্য হলো মানে জনসাধারণ কি চিন্তা করছেন, কি বলেন সেটা শোনা। পদোন্নতি, বেতন বৈষম্য সহ 9 দফা দাবিতে সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাদের 4 নভেম্বরের মহাসমাবেশ প্রত্যাহার করা হয়েছে। সকালে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাদের সাথে জনপ্রশাসন সচিব, ভূমি সচিব এবং জনপ্রশাসনের এপিডির সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান জানান, সচিবালয়ে ব্যক্তিগত এবং প্রশাসনিক কর্মচারী আছেন 2000-এরও বেশি। দীর্ঘদিন তারা বেতন ও পদোন্নতি বঞ্চিত ছিলেন। এখন তাদের 9 দফার দাবি কোনোটাই অযৌক্তিক নয়। এসব দাবি পূরণ করা সম্ভব, তবে তা সময় সাপেক্ষ। আর ভূমি সচিব ASM সালেহ আহমেদ বলেন, সচিবালয়ের কর্মচারীদের এসব দাবি ধাপে ধাপে পূরণ করা হবে। আইনি কিছু জটিলতা আছে, তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করা প্রয়োজন বলেও জানান তারা। স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, ইমিডিয়েট
এর আলোকে যেমন তাদের একটা বড় দাবি ছিল পে স্কেল, এটা দীর্ঘমেয়াদী, এটা সকলেরই দাবি, এটা সরকার বিবেচনা করে। স্বল্পমেয়াদী তারা বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে, তাদের প্রতিনিধি হিসেবে তারা এখানে এসেছিলেন, তারা দাবিগুলো বলেছেন, লিখিত দিয়েছে, আমরা খুব প্যাশন হিয়ারিং দিয়েছি। মিটিংয়ের মাধ্যমে সমাধান হবে এবং ইতিহাস এটাই বলে একটা বুলেটের যুদ্ধ লাগে এবং আলোচনার মাধ্যমে যুদ্ধ থামে। আমরাও কর্মচারী, আমরা আসলে কর্মকর্তা বলি, আসলে আমরাও সরকারি কর্মচারী, এরা আমাদের সাথে কাজ করে এবং আমরা যে ধরনের সিদ্ধান্ত পাই এগুলো বাস্তবে কিন্তু তাদের হাতেই হয়, কারণ তারা আমাদের পার্ট অ্যান্ড পার্সেল। তো জাস্ট আমরা আলোচনা, ওরা তো অনেক কিছু আলোচনা করলাম, একটা সমাধান হয়ে গেছে আমাদের মধ্যে। হ্যাঁ, দেখছেন সংবাদ দুপুর। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। রাকিব ভাই,